হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে ক্লাস 8-এর রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 এর অঙ্কের 37 প্রিপারেশনে যে 2 নম্বর স্কুল আছে বালুরঘাট খাদিমপুর হাই স্কুল, এর এই 7 দাগ থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো এটা হলো এর পার্ট 2 ভিডিও। পার্ট 1 ভিডিওতে 1 থেকে 6 দাগ পর্যন্ত সমস্ত অঙ্কগুলো করেছি। তোমরা দেখে না থাকলে অবশ্যই দেখো। তাছাড়া এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকেও ভিডিওটি দেখতে পারো। আর শুরুতেই বলবো, আমার চ্যানেল প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। তো এখানে 7 দাগে আছে, যে কোনো 2 প্রশ্নের উত্তর দাও। আমার বাবার বর্তমান বয়স আমার বর্তমান বয়সের 7 গুণ। 7 বছর পরে বাবার বয়স আমার বয়সের 3 গুণ হবে। আমার ও বাবার বর্তমান বয়স কত? তাহলে এখানে ধরে নিতে হবে যে আমার বয়স x বছর আর বাবার বর্তমান বয়স হবে 7x বছর, যেহেতু 7 গুণ আছে সেই জন্য। তাহলে মনে করি আমার বর্তমান বয়স x বছর ও বাবার বর্তমান বয়স সমান 7x বছর। 10 বছর পর আমার বয়স বর্তমান x, 10 বছর পরে 10 বছর বেড়ে যাবে, তাহলে x + 10 বছর। আর বাবার বয়স এটা হবে 7x + 10 বছর। তাহলে এই বাবার বয়স আমার বয়সের 3 গুণ, তাহলে এটা সমান 3 × এটা। তাহলে লিখতে হবে প্রশ্ন অনুসারে 7x + 10 = x + 10। এখানে হবে 3 গুণ, বা 7x + 10 সমান 3x + 3 × 10 = 30, বা 7x - 3x সমান 30, 10 ডান দিকে আসলে -10, বা 4x সমান 20, বা x সমান 20/4, এটা 5 সমান 5, ও 7x সমান 7 × 5 সমান 35। তাহলে আমার বয়স 5 বছর ও বাবার বয়স 35 বছর। অতএব আমার বয়স 5 বছর ও বাবার বয়স 35 বছর। 7 2 আছে, 830কে এমন দুটি অংশে ভাগ করো যেন একটি অংশের 30% অপর অংশের 40% অপেক্ষা 4 বেশি হয়। তো একটা অংশকে x আর একটা অংশকে 830 - x ধরলেই চলবে। মনে করি বড় অংশটি সমান x ও ছোট অংশটি -830 x। তাহলে এখানে দেখো, এখানে বলা আছে যে একটি ভাগের 30% অপর ভাগের 40% অপেক্ষা 4 বেশি, অর্থাৎ 30% কম আবার 40% বেশি, কিন্তু একটি ভাগের 30% সেটার মান বেশি হচ্ছে, তার মানে বড় অংশের 30%। তাহলে বড় অংশের 30% সমান x × 30/100, এটা 3, এটা 10 সমান 3x/10, ও ছোট অংশের 40% সমান 830 - x × 40/100,
এটা ছোট অংশ ছিল, তো 20 দিয়ে কাটাকুটি করলে 2 দিয়ে 830কে গুণ করব, তাহলে 200 3 দুগুণ 6 8 দুগুণ 16 মাইনাস 2x বাই 5। তাহলে কি হলো, তাহলে এই অংশ এই 30%টা, এটা 30% আর এটা হচ্ছে 40, ওপর ভাগে 40%। তো এই 30%টা এই 40% অপেক্ষা 4 বেশি, অর্থাৎ এটা এর চেয়ে 4 বেশি। তাহলে লিখব প্রশ্নানুসারে। আমরা দুই রকমভাবে লিখতে পারি। একভাবে লিখতে পারি যে দিস ইজ ইকুয়াল টু দিস প্লাস 4, অথবা দিস মাইনাস দিস ইকুয়ালস টু 4। 3x বাই 10 মাইনাস 1660 মাইনাস 2x বাই 5 ইজ ইকুয়াল টু 4। এখান থেকে সমাধান করে এক্সের মান বের করতে হবে। 10 আর 5 লসাগু 10, 10 দিয়ে 10কে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে 3xকে গুণ, মাইনাস 5 দিয়ে 10কে ভাগ করলে 2 পাই, 2 দিয়ে এই সংখ্যাটাকে গুণ। তাহলে 1660 আছে, একে 2 দিয়ে গুণ করছি, তাহলে 2 0 0, 16 দুগুণ 32 2, 16 দুগুণ 32, 33 3, হাতে 3, 2 1 2 5, না 2 1 2, 16 দুগুণ না 2 0 0, 6 দুগুণ 12 2, হাতে 1, 6 দুগুণ 12 রেখে 13 3, হাতে 1, 2 1 2 রেখে 3। তাহলে এটা হলো 3 3 2 0 মাইনাসে প্লাস, আর 2 দুগুণ 4x, এটা সমান 4 দেওয়া আছে। তাহলে 3x এবং 4x হয়ে গেল 7x মাইনাস 3 3 2 0 বাই 10, এটা সমান 4। 7x মাইনাস 3 3 2 0 সমান 4 10কে 40। তাহলে 7x সমান 40, এবং এই সংখ্যাটা সমান চিহ্নের ডান দিকে লিখব, কিন্তু প্লাস হয়ে যাবে। 3 3 2 0 3 3 2 0 40 যোগ করছি, 6 3 3। তো পেলাম বা 7x ইজ ইকুয়াল টু 3360, x ইজ ইকুয়াল টু 3360 বাই 7। 4 7 28, এটা হলো 5, 7 8 56, এটা 480। অতএব 830 মাইনাস এক্স সমান 830 মাইনাস 480। 8 আর 5 দিলে 13 হয়, হাতে 1 5 3 সমান 350। অতএব একটি অংশ 480 ও অপর অংশ 350। আচ্ছা, নেক্সট আছে 7 3, এখানে সমাধান করতে হবে। x minus 8 by 3 plus 2x plus 2 by 12 plus 2x minus 1 by 18 is equal to 3, বা 3 12 এবং 18 এর লসাগু 36। তো এখানে তবু একবার লসাগুটা করে দেখাই। 3 দুগুণ 6, 6 1 6, 6 দুগুণ 12, 3 এবং 36। 3 দিয়ে 36কে ভাগ করলে আমরা 12 পাই, 12 দিয়ে x মাইনাস 8কে গুণ, তাহলে 12x মাইনাস 8 12 96। 12 দিয়ে 36কে ভাগ করলে 3 পাই, 3 12 36, 3 দিয়ে 2x প্লাস 2কে গুণ, তাহলে 3 দুগুণ 6, 6x প্লাস 6 প্লাস 18 দিয়ে ভাগ করলে 2 পাই, 2 দিয়ে 2x মাইনাস 1কে গুণ, তাহলে 2 দুগুণ 4 4x মাইনাস 2 1কে 2, এটা সমান 3 আছে।
12x প্লাস 6x হয়ে গেল 18x, 18x প্লাস 4x হয়ে গেল 22x। তারপরে -96 প্লাস 6 বিয়োগ করলে হবে -90, -90 -2 অর্থাৎ -92 বাই 36 সমান 3। তাহলে এখানে বজ্রগুণ করব, 1 দিয়ে 22x মাইনাস 92কে গুণ, তাহলে 22x মাইনাস 92 হবে। আর 36কে 3 দিয়ে গুণ করব, 3 36 108 বা 22x সমান 108, 92 ডান দিকে লিখলে প্লাস 92 বা 22x সমান 108 এবং 92 যদি যোগ করা হয় তাহলে আমরা পাই 200 বা x সমান 200 বাই 22 সমান 100/11। তো 11 দিয়ে 100কে ভাগ করে দেখি কত আসছে, 9 11 99, তাহলে সমান 9 পূর্ণ 1/11। অতএব নির্ণয় সমাধান x ইজ ইকুয়াল টু 9 পূর্ণ 1/11। এরপর 8-এর 1 আছে, 8-এর 1 প্রমাণ করো একটি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 2 সমকোণ। এটা আমি এই প্রশ্নটা নিয়ে আমি আগে ভিডিও বানিয়েছি, আমার চ্যানেলে পেয়ে যাবে। আর ভিডিও যে লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা এটা আমার চ্যানেল থেকে পেয়ে যাবে। আর এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এই ভিডিও লিঙ্ক দিয়ে দিয়েছি। একই রকমভাবে এটা, আচ্ছা তারপরে এটা দুই একটা আছে, প্রমাণ করে যে n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি 2 × n-2 সমকোণ এর সমান। এটা তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে বা তোমাদের অঙ্কের টেক্সট বইতে 200 পৃষ্ঠা 12 নম্বর উপপাদ্যটা, একটা বই থেকে করতে পারো বা না চাইলে আমার চ্যানেল থেকেও দেখতে পারো। আর 3 দাগে আছে, প্রমাণ করো যে একটি সরলরেখার বহিস্থ যে কোনো বিন্দু থেকে ওই সরলরেখা পর্যন্ত যেসব সরলরেখাংশ আঁকা যায় তাদের মধ্যে লম্বের দৈর্ঘ্যই ক্ষুদ্রতম। এটা তোমাদের বইতে 206 পৃষ্ঠা 13 দাগের উপপাদ্যটা, এটা বই থেকে করে নাও। প্রমাণ করো ত্রিভুজের যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর। এটা আমার চ্যানেলে পেয়ে যাবে বা তোমরা চ্যানেল থেকে দেখতে না চাইলে এটা বইতেও পেয়ে যাবে, 195 পৃষ্ঠা 11 নম্বর উপপাদ্যটা। তারপরে 9-এর 1 আছে, প্রমাণ করো ত্রিভুজের বাহুগুলিকে ক্রমান্বয়ে বর্ধিত করলে যে 3টি বহিস্থ কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি 4 সমকোণ। এটাও আমার চ্যানেলে পেয়ে যাবে। আমি প্লেলিস্টের লিঙ্ক এবং ভিডিও লিঙ্ক আলাদা করে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই ডেসক্রিপশন থেকে এই কয়েকটা যে কটা বললাম দেখে নেবে। 9-এর 2, দুটি সরলরেখাংশ AB ও CD পরস্পরকে ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে প্রমাণ করো AOD সমান BOC। এটা আমি এখানে করব। তাহলে দুটি সরলরেখা AB ও CD পরস্পরকে ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করেছে। তো এটা একটা সরলরেখা AB, আর এটা আরেকটা সরলরেখা, এর নাম CD। তাহলে এই দুটি সরলরেখা ও বিন্দুতে পরস্পরকে সমদ্বিখণ্ডিত করেছে। এখন প্রমাণ করতে হবে AOD অর্থাৎ এই ত্রিভুজটা সমান BOC অর্থাৎ এই ত্রিভুজটা, এই দুটি ত্রিভুজ সর্বসম, সেটা প্রমাণ করতে হবে। তো যে তথ্যগুলো দেওয়া আছে সেটা লিখব প্রদত্ত আকারে। প্রদত্ত হলো কি, যে AB আর CD সরলরেখা দুটো, AB ও CD সরলরেখা দুটি পরস্পরকে ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করেছে। তাহলে প্রমাণ করতে হবে, যেটা প্রমাণ করতে হবে সেটা হলো প্রামাণ্য। ত্রিভুজ AOD সমান মানে সর্বসম ত্রিভুজ BOC, এটা প্রমাণ করতে হবে।
এই ছবি দিয়ে প্রমাণ হয়ে যাবে, অঙ্কন করার দরকার নেই, ডাইরেক্ট প্রমাণ লিখছি। তাহলে দেখো যে এবি ও সিডি সরলরেখা ও বিন্দুতে পরস্পরকে সমদ্বিখণ্ডিত করেছে। এবি ও সিডি সরলরেখা পরস্পরকে ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করেছে। তাহলে অতএব আমরা বলতে পারি ও এ সমান ও বি ও ও সি সমান ওডি, এটা বলতে পারি। তাহলে এখন ত্রিভুজ এ ও ডি ও ত্রিভুজ বিওসি, এই দুটো ত্রিভুজের যদি তিনটি সদৃশ বাহু বা সদৃশ কোণ বা কোণ এবং বাহু মিলে আমরা সমান দেখাতে পারি, তাহলে সর্বসম প্রমাণ হবে। তো এই ত্রিভুজ আর এই ত্রিভুজের ও এ আর ওবি পরপর সমান, ও এ সমান ওবি, এই একটু আগে দেখালাম। তারপরে ওডি সমান ওসি, ওডি সমান ওসি, ও এই কোণটা আর এই কোণটা বিপ্রতীপ কোণ বলা হয়, আর বিপ্রতীপ কোণ পরস্পর সমান হয়। দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে যে দুজোড়া বিপ্রতীপ কোণ হয় তারা পরস্পর সমান। তাহলে এই কোণ আর এই কোণ পরস্পর সমান, এই কোণের নাম এওডি, এওডি সমান বিপ্রতীপ কোণ বিওসি। তাহলে তিনটে পার্ট পরপর আমরা সমান লিখেছি। তাহলে অতএব ত্রিভুজ এওডি সর্বসম ত্রিভুজ বিওসি, এটা কোন শর্তে সমান হলো? দুজোড়া বাহু এবং এক জোড়া কোণ। তাহলে দুজোড়া বাহু এবং তাদের সন্নিহিত কোণ। তাহলে এস এস এ শর্তে ত্রিভুজ দুটি সর্বসম হলো। তাহলে এটাই প্রমাণ করার ছিল, লিখব প্রমাণিত। আচ্ছা, আর একটা কথা, এখানে যেহেতু ত্রিভুজ দুটি সর্বসম হলো তখন আমরা লিখতে পারি অতএব ত্রিভুজ এওডি সমান ত্রিভুজ বিওসি। সর্বসম হলে এটা সমানও লিখতে পারে। সমান কথার অর্থ কি? এই ত্রিভুজ দুটির ক্ষেত্রফল সমান, তো ত্রিভুজ দুটি সর্বসম হলে তাদের ক্ষেত্রফল সমানই হয়। তাহলে এখানে লিখব প্রমাণিত। তাহলে এটা হলো। এবার যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। তুমি একটি মডেল তৈরি করেছো, উপকরণের জন্য খরচের নিম্নলিখিত বিবরণের সাহায্যে পাইচিত্র আঁকো। এখানে উপকরণ দেওয়া আছে কাগজ, আর্ট পেপার, রং, আঠা, পিচবোর্ড, আর খরচ দেওয়া আছে 10, 20, 40, 10, 20। তাহলে এখান থেকে প্রথমে আমাদের কেন্দ্রীয় কোণ এবং ভগ্নাংশ বের করে নিতে হবে। মানে কেন্দ্রীয় কোণ বের করতে গেলে ভগ্নাংশের দরকার হবে। তো সেখান থেকে আমরা পাইচিত্রে বৃত্তকলাগুলো আঁকবো। তাহলে এখানে যে যে তথ্য দেওয়া আছে এই ছক থেকে আমরা নতুন একটা ছক তৈরি করে নেব। লিখব কি? প্রদত্ত ছক থেকে পাই, প্রদত্ত ছক থেকে পাই। তাহলে যাই হোক, এরকম একটা ছক বানিয়ে নিয়েছি। এবার এখানে লিখব উপকরণ, তারপরে আছে খরচ। খরচ অবশ্য টাকাতে, এখানে ভগ্নাংশ হবে, আর এখানে কেন্দ্রীয় কোণ হবে। তাহলে উপকরণের নাম প্রথমে আছে কাগজ, তারপরে আছে আর্ট পেপার, তারপরে আছে রং, তারপর আছে আঠা, তারপর আছে পিচবোর্ড। তাহলে খরচের পরিমাণ 10 টাকা, 20 টাকা, 40, 10, 20। ভগ্নাংশ হবে, দেখো এগুলো যোগ করে কত আসছে, 10, 20, 30, 70, 80, 90, 100। তাহলে মোট আসছে 100, মোট 100। তাহলে ভগ্নাংশ হবে 10/100, 10/100, এটা 20/100। প্রত্যেকটা সংখ্যাকে 100 দিয়ে ভাগ করব। 40/100, 10/100 আর 20/100। এবার কেন্দ্রীয় কোণ 360 ডিগ্রি, তার সাথে গুণ করব। এখানে একটা কাজ করতে পারি, কাটাকুটি করে আমরা এটাকে লিখে নিতে পারি 1/10,
এটা কাটাকুটি করে 10 দিয়ে কাটছি, তাহলে 2 10, তাহলে এটাকে লিখে নিতে পারি 2 এর 10। এটা আরও কাটাকুটি হবে, তো আমাদের সুবিধার জন্য 2 এর 10 পর্যন্ত রাখবো। এটা 4 10 সমান 4 এর 10, এটা সমান 1 এর 10, আর এটা সমান 2 এর 10। তো এর সাথে 1 এর 10 গুণ করব, 1 এর 10 গুণ করলে আমরা 10 দিয়ে কাটাকুটি করলে হয়ে যাচ্ছে, তাহলে সমান 36 ডিগ্রি। এখানে 360 ডিগ্রি ইন্টু 2 এর 10, অর্থাৎ এটা কাটাকুটি করে হবে 36, তাকে 2 দিয়ে গুণ করলে 72 ডিগ্রি। আর এখানে 360 ডিগ্রি ইন্টু 4 এর 10 36, তাহলে 36 গুণ 72, 4 72 144 ডিগ্রি। এটা 360 ডিগ্রি ইন্টু 1 এর 10, তাহলে এটা হবে 36 ডিগ্রি। আর এটা 360 ডিগ্রি ইন্টু 2 এর 10, তাহলে 36 দুগুণ 72 ডিগ্রি। এবার কেন্দ্রীয় কোণগুলো যখনই পেলাম তখন আমাদের এবার পাইচিত্র অঙ্কন করার জন্য আমরা রেডি হয়ে গেলাম। এখানে একটু প্রথমে বৃত্ত আঁকতে হবে। তো বৃত্ত আঁকার জন্য চাঁদার যে মাপ আছে সেই রকম বড় সাইজের একটা বৃত্ত আঁকবো। বৃত্ত আঁকলে চাঁদার মাপে আঁকলে কী হবে, কেন্দ্রীয় কোণগুলো বসাতে আমাদের সুবিধা হবে। তাহলে প্রথমে উপরের অংশটা এঁকে নিলাম, তারপরে এখানে নিচের অংশটাও এঁকে নিলাম। তাহলে চাঁদার মাপে আঁকলাম, যে কোনো একটা সাইড এভাবে যোগ করে দিতে হবে, এই সাইডে যোগ করে দিলাম। তাহলে প্রথম আছে 36 72 144 কোণগুলো পরপর এখান থেকে বসাতে যাব। তাহলে এই বিন্দুর সাথে এই বিন্দু, এই রেখার সাথে এই রেখা মিলিয়ে বসাতে হবে। মিলিয়ে বসালে প্রথমে 36 10 20 30, 30-এর পরে ছোট 6 ঘর এই পর্যন্ত 36, এটা 36 ডিগ্রি। 36 ডিগ্রি পরে আছে 72 ডিগ্রি, তাহলে এর সাথে এটা মেলাই 10 20 30 40 50 60 70, 70-এর পরে ছোটো 2 ঘর 72 এই পর্যন্ত, তাহলে 72-এর পরে আছে 144 ডিগ্রি। এর সাথে এই কেন্দ্রের সাথে কেন্দ্র, এর সাথে এটা মিলিয়ে বসিয়ে হ্যাঁ 144 পাবো। 10 20 30 40 50 60 70 80 90 100 120 130 140, 140-এর পরে ছোটো 4 ঘর এই পর্যন্ত হবে 144। তো যাই হোক, যে পর্যন্ত পেয়েছি এগুলো আগে যোগ করে দিই, পরের কোণগুলো পরে ভাবছি। তাহলে এটা প্রথম পেলাম 36 ডিগ্রি, তারপরটা ছিল 72 ডিগ্রি, তারপরটা আছে 144 ডিগ্রি, 144-এর পরে আবার 36 ডিগ্রি এবং 72 ডিগ্রি। এখান থেকে আবার 36 নিতে হবে, কেন্দ্রের সাথে কেন্দ্র মেলাবো, এই রেখার সাথে এই রেখাটা মেলাবো, মিলে এখান থেকে নেব আমরা 36 ডিগ্রি। 10 20 30 এবং ছোট্ট ঘর 6 ঘর এই পর্যন্ত 36। তো পাইচিত্র এখানে প্রায় কমপ্লিট হয়েছে। এবার কিছু লেখার পালা আছে। এটা আছে 36 ডিগ্রি, এটা 72 ডিগ্রি, এটা 144 ডিগ্রি, এটা 36 ডিগ্রি, আর এটা 72 ডিগ্রি। এই 36 ডিগ্রিটা আছে কাগজের জন্য, আচ্ছা এই 72 ডিগ্রিটা আছে আর্ট পেপারের জন্য, তারপরে এই 144 ডিগ্রিটা আছে রঙের জন্য, আর এই 36 ডিগ্রি আছে আঠার জন্য, এখানে 72 ডিগ্রি আছে পিচবোর্ডের জন্য। তাহলে এটার পাইচিত্র আঁকা কিন্তু কমপ্লিট হলো। আমরা চাইলে প্রত্যেকটা সেকশন আলাদা আলাদা রং করে দিতে পারি, রং না করলে এই পর্যন্ত ঠিক আছে, পাইচিত্র এটা কমপ্লিট। তারপরে আছে দেখো, এখানে নিম্নলিখিত তথ্যগুলি সাহায্যে ছক কাগজে একটি লেখচিত্র অঙ্কন করি। এবার আমাদের আঁকতে হবে লেখচিত্র। সময় ঘন্টা 1 2 3 4 ঘন্টা দেওয়া আছে, অতিক্রান্ত দূরত্ব এখানে দেওয়া আছে। তো তথ্যগুলির সাহায্যে ছক কাগজে একটি লেখচিত্র অঙ্কন করো। আমাদের একটা লেখচিত্র অঙ্কন করতে হবে। এটা আছে 10-এর 2 দাগ। তাহলে সময় আর অতিক্রান্ত দূরত্ব, তাহলে আমরা প্রথমেই দুখানা অক্ষ টেনে নেব, একটা এক্স অক্ষ আর একটা
এখানে ওয়াই অক্ষ। তাহলে এই লেখচিত্র অঙ্কন করার জন্য এই ছক কাগজ দরকার। তো এখানে লেখচিত্র আঁকা কাগজ নিয়ে নিয়েছি। এখন এখানে আমরা এক্স অক্ষ ওয়াই অক্ষ টানব, এটা মনে করলাম। তো মানগুলো যেভাবে দেওয়া আছে মানগুলোর দিকে খেয়াল রেখে আমাদের এক্স অক্ষ আর ওয়াই অক্ষ টানতে হবে। হ্যাঁ, তো এর মধ্যে মোটামুটি হয়ে যাবে। এটা নিলাম এক্স অক্ষ আর এটা নিলাম ওয়াই অক্ষ, অর্থাৎ একটা অনুভূমিক অক্ষ, একটা উল্লম্ব অক্ষ। এক্স ওয়াই। এখন আর এটা হচ্ছে মূল বিন্দু। তো এখন এখানে দেখো যে সময় দেওয়া আছে 1 2 3 4, চারখানা সময় দেওয়া আছে 1 2 3। আমরা যদি 5-এ 1 নিয়ে 1 2 3 4, তাই এর মধ্যে লেখচিত্রটা হয়ে যাবে। চাইলে একটু বড় করে নিতে পারি, তাই লেখচিত্রটা আরেকটু বড় হবে। তো এখানে 1 ধরলাম, এখানে 2 ধরলাম, এখানে 3 ধরলাম। তাহলে এটা একটু বাড়িয়ে দিতে হবে, এটা একটু বাড়িয়ে দিই, তাহলে এটা 4, এটা 4। তাহলে এই দিক বরাবর কী হচ্ছে সময়টা ঘন্টাতে এক্স অক্ষ বরাবর ধরছি, এবং ওয়াই অক্ষ বরাবর ধরবো আমি অতিক্রান্ত দূরত্ব। অতিক্রান্ত দূরত্বটা এখানে কিমিতে দেওয়া আছে। তাহলে অতিক্রান্ত দূরত্ব দেখো এখানে 25 থেকে 100 পর্যন্ত আছে। তো আমি ধরে নিলাম যে এই পর্যন্ত 50 এবং এই পর্যন্ত 100, কারণ এর চেয়ে বেশি উপরে ধরলে আবার জায়গা পাবো না। তো এখানে 50 ধরলাম এবং এখানে 100 ধরলাম। তাহলে এটা হবে 25 আর এটা হবে 75। তাহলে এইভাবে ধরলে এই জায়গার মধ্যে এই যে তথ্যগুলো আছে সেগুলো বসানো যাবে। তাহলে প্রথম 1-এর জন্য 25, তাহলে এখানে 1-এর জন্য আমরা 25 অর্থাৎ এই পর্যন্ত যাব। এটা হচ্ছে 1-এর জন্য 25। তারপরে আছে দেখো 2-এর জন্য 50, এটা 2 এবং 50 এখানে, তাহলে এটা 2 এটা 50 অর্থাৎ এইরকম জায়গাতে। তারপরে 3-এর জন্য 75, 3-এর জন্য এখানে 75, তাহলে এইখানে হবে বিন্দুটা। তারপরে আছে 4-এর জন্য 100, এটা 4 এবং 100টা এইখানে। তাহলে কি করলাম, এটা হচ্ছে 1-এর জন্য 25, এটা 2-এর জন্য 50, এটা 3-এর জন্য 75 আর এটা 4-এর জন্য 100। তো এভাবে বিন্দুগুলো তারপরে কি করব, পরপর বিন্দুগুলো যোগ করে দেব। তাহলে যোগ করে এরকম একটা সরল রেখা পাবো। এটাই হলো লেখচিত্র। এটার নাম দিলাম এ। তাহলে কি করলাম এই লেখচিত্র রাখতে গেলে, সেগুলো আঁকতে কী করলাম সেটা লিখে নিতে হবে। তো আমরা যেটা করেছি এক্স অক্ষ বরাবর সময় নিয়েছি, সেটা লিখব প্রথমে যে এক্স অক্ষ বরাবর সময় ও ওয়াই অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব নিয়ে পাই। আচ্ছা, এবার এক্স অক্ষ বরাবর দেখো, এক্স অক্ষ বরাবর আমি এই 10 ঘরে 1 ধরেছিলাম, 20 ঘরে 2 ধরেছিলাম। তাহলে সেটাই লিখতে হবে যে এক্স অক্ষ বরাবর 10 ঘরে 1, আর ওয়াই অক্ষ বরাবর আমি ধরেছিলাম কি এই 5 ঘরে 25, 10 ঘরে 50, 20 ঘরে 100, এই ব্যাপারটাও লিখতে হবে। তাহলে এক্স অক্ষ বরাবর এখানে যদি 10 ঘরে 1 হয়, আচ্ছা ক্ষুদ্রতম 10 ঘর সমান 1 ঘন্টা, যেহেতু এটা সময় আছে এক্স অক্ষ বরাবর সেটা 1 ঘন্টা। আর ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম এখানে আছে 5 ঘরে 25, তাহলে 1 ঘর হবে 5, 1 ঘর সমান 5 কিমি। আচ্ছা, তাহলে প্রদত্ত তথ্যগুলি
স্থাপন করে OA সরল রেখা পাওয়া গেল। OA হলো নির্ণেয় লেখচিত্র। তাহলে প্রশ্ন অনেক সময় এরকম দিয়ে দেয় যে লেখচিত্রটি রৈখিক কিনা লেখো। তাহলে এখানে যেহেতু আমরা একটা সরল রেখা পেলাম, এখানে যেহেতু আমরা একটা সরল রেখা পেয়েছি, তাহলে লেখচিত্রটা রৈখিক। এখানে প্রয়োজন নেই বলে লিখছি না, বাট বেশিরভাগ ক্ষেত্রে এরকম দিয়ে দেওয়া হয় যে লেখচিত্র অঙ্কন করো এবং সেটি রৈখিক কিনা দেখো। তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা লিখে দেব যে লেখচিত্রটি রৈখিক। এটা 10-এর 2 দাগ। এরপরে 11 দাগে আছে একটি ত্রিভুজ অঙ্কন করো যার দুটি বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার ও 4 সেন্টিমিটার এবং ওই দুই বাহুর অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি। তাহলে প্রথমে 5, 4 এবং 5 সেন্টিমিটার 4 সেন্টিমিটার মাপের সরলরেখা নিয়ে নেব। তাহলে এটা নিলাম 5 সেন্টিমিটার মাপের সরলরেখা, আর এটা নিলাম 4 সেন্টিমিটার মাপের সরলরেখা। তো এটা 5 সেমি, এটা 4 সেমি। এখন কি করব, যে কোনো মাপের একটা সরলরেখা নিয়ে নেব, নিয়ে প্রথমে 60 ডিগ্রি কোণ অঙ্কন করে নেব। তাহলে এটা একটা যে কোনো মাপের সরলরেখা নিয়ে নিলাম, এর নাম দিলাম BX। এরপরে বি বিন্দুতে একটা 60 ডিগ্রি কোণ অঙ্কন করে নিতে হবে। তো যে কোনো মাপ নিয়ে কম্পাসের সাহায্যে দুটো বৃত্তচাপ পরপর টানলে যেখানে ছেদ করছে ছেদ বিন্দুর সাথে যুক্ত করলে কৌণিক বিন্দু আমরা যে কোণ পাই সেটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এই যে কোণটা পাচ্ছি এটা 60 ডিগ্রি কোণ। এখন এই অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি আছে, অর্থাৎ এই বাহু দুটো 60 ডিগ্রি কোণের দুই দিকে আছে। তো প্রথম যে 5 সেন্টিমিটার মাপের বাহুটা আছে এটা এখান থেকে এই কেটে নিলাম, এটার নাম দিলাম A। আর যেটা 4 সেন্টিমিটার মাপের বাহু আছে এটা বি বিন্দুতে বসিয়ে এখানে কেটে নিলাম, এর নাম দিলাম C। এখন A এবং C যুক্ত করলাম, যুক্ত করলে ত্রিভুজটা অঙ্কন কমপ্লিট হলো। এরপরে দেখো 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের রেখাংশকে সমান 5 ভাগে ভাগ করতে হবে, কেবল অঙ্কন চিহ্ন দিতে হবে। তাহলে 10 সেন্টিমিটার মাপের আগে সরল রেখা এখানে নিয়ে নেব, আর যেহেতু 5 ভাগে ভাগ, 5 একটা বিজোড় সংখ্যা, সুতরাং এখানে দুটো সরলরেখার উভয় পাশে দুটি সমান্তরাল সরলরেখা অঙ্কন করার মাধ্যমে কিন্তু আমরা 5 ভাগে ভাগ করে নেব। তাহলে এদিকে যে কোনো একটা কোণ এঁকে নিলাম, যে কোনো মাপের কোণ। তাহলে এটার নাম দিলাম C। এখন এই কোণের সমান করে এখানে একটা কোণ এঁকে নেব। তো যেহেতু সমান 5, আচ্ছা এখানে নাম দিলাম D। যেহেতু সমান 5 ভাগে ভাগ করতে হবে, তো এখান থেকে চারখানা খণ্ড আমি নিয়ে নেব। 1, 2, 3, 4। একই মাপ নিয়ে B থেকে শুরু করে চারখানা খণ্ড নিয়ে নেব। 1, 2, 3, 4। তো নাম দিলাম E, F, G, H, I, J, K, L। এরপরে E এর সাথে L যোগ করলাম, তাহলে E এর সাথে L, K এর সাথে F, L, G এর সাথে J, আর H এর সাথে I যুক্ত করলে যে সরলরেখাগুলো পেলাম তারা এবি সরলরেখাকে যথাক্রমে M, N, O, P বিন্দুতে ছেদ করেছে এবং এবি সরলরেখাটা 1, 2, 3, 4, 5 পাঁচখানা খণ্ডে বিভক্ত হয়ে গেছে। তাহলে এবি সরলরেখাকে সমান 5টি খণ্ডে বিভক্ত করা হলো।
তো ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।